স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুচেনে, সাথে আছে আমি শামীম জাহেদি। দেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। পাওয়ার টিলার পর এবার যুক্ত হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার, যার সাহায্যে কৃষকরা ধানের চারা রোপণ করতে পারবেন। এতে কৃষকদের সময় যেমন বাঁচবে, তেমনি ফলনে বেশি হবে। আজ আমাদের আলোচনার বিষয় রাইস ট্রান্সপ্লান্টার বা ধানের চারা রোপণ যন্ত্র। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস এবং এসিআই মোটরস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক তুষার কান্তি সাহা। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি প্রতিবেদন। চাষাবাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, শিক্ষাটা বাপদাদার কাছ থেকে। শুধু জানা আছে বর্ষাকাল আমন ধান রোপণের মৌসুম। জানা নেই দেশে দেশে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা। কৃষকের ফসল উৎপাদনের খরচও তাই দিন দিন বাড়ছে। খরচটা তো কমতেছে না, খরচটা কমলে তো চলতো। খরচটা আস্তে আস্তে বাড়ে, লেবারের খরচ বাড়ে, সবার খরচই বাড়ে। সনাতন পদ্ধতিতে 2 বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে 10 জন শ্রমিকের সারাদিন লেগে যাবে, আর খরচ হবে 2000 টাকারও বেশি। অন্যদিকে এই যন্ত্রে একজন শ্রমিক মাত্র 2 ঘন্টাতেই সমপরিমাণ জমিতে চারা রোপণ করতে পারবেন। খরচ হবে 500 টাকারও কম। তেলও খুব কম খায়, পেট্রোলও চলে। আমার মনে হয় 1 বিঘা জমিতে কতটুকু তেল লাগবে? 1 বিঘা জমিতে হয়তো আধা লিটার তেল লাগবে। গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী এই যন্ত্রে ধান চাষ করলে কৃষক 15 ভাগ ফলন বেশি পাবে, সময় বাঁচবে, কমবে উৎপাদন খরচও। বীজ তলায় চারাটা লাগালে সেই চারাটা যে মাটির সাথে থাকে, চারাটা যখন তোলা হবে টেনে, ওর থেকে কিছু না কিছু তার শিকড় ওখানে ছিঁড়বে, এবং এই শিকড়টা ছিঁড়লে এই চারাটা নিয়ে যখন আমরা মাঠে লাগাই তখন 7 থেকে 10 দিন সময় লাগে ওই নূতন করে আবার শিকড় করে গজিয়ে ওই মাটির সাথে তাকে মিশে যেতে। এই শখটা সে ওখানে পাবে না। এই কারণেই কিন্তু তার ওই যে ফলন 10 থেকে 15% বা 20% ফলন আমরা বলি, এইটাও কিন্তু একটা কারণ ফলন দেওয়া। বীজতলা তৈরির প্লাস্টিক ট্রেও থাকছে এই যন্ত্রের সাথেই। যন্ত্রটির দাম পড়বে সব মিলিয়ে 2.5 লাখ টাকা, যা কয়েকজন কৃষক মিলে বাজার থেকে কিস্তিতে কিনে নিতে পারবেন। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, তুষার কান্তি সাহা আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে প্রথম প্রশ্ন, যে আমরা যে একটা আশার বাণী আমরা শুনতে পেলাম, যে ছবি আমরা যে সংবাদটি দেখলাম, আমরা আশা করছি যে এর মাধ্যমে আমাদের দেশের কৃষিতে বিশেষত ধান চাষে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই যে টেকনোলজিটা যেটা বলছি আমরা, রাইস ট্রান্সপ্লান্টার, এটা ঠিক ব্যাপকভাবে ইউজ করার ক্ষেত্রে মাঠ পর্যায়ে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে রাইস ট্রান্সপ্লান্টার যেটা আমরা বাংলাদেশের জন্য বলতেছি যে একটা নতুন একটা প্রযুক্তি। প্রযুক্তিটা আসলে নতুন নয়, কারণ প্রায় 50 বছর আগেই 1960-র দিকে এটা জাপানে প্রথম তারা স্টার্ট করেছে আর কি, রাইস প্লান্টার দিয়ে চারা লাগানো। পরবর্তীতে জাপান এবং কোরিয়া এইসব দেশগুলিতে এটার ব্যাপকতা এখনও প্রচুর, বলতে গেলে পুরো ধান চাষটাই তারা রাইস ট্রান্সপ্লান্টার ইউজ করে করছে। এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশে আমরা এত বছর হয়ে গেল, কেন এটা বাংলাদেশে আমরা করতে পারতেছি না, যদি এত ভালো একটা প্রযুক্তি হয়। প্রযুক্তিটার আমার কারণটা আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো এই ধরনের, যে বাংলাদেশে শ্রমিক যারা কৃষির সাথে জড়িত, সেই শ্রমিক কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মজুরি অনেক কম ছিল, সেই কারণে সহজলভ্য শ্রমিক ছিল। রাইট। দেশের প্রায় 70 থেকে 80% লোকই কিন্তু তাদের উপজীব্য ছিল কৃষিকাজ। সো যদি ব্যাপক আকারে আমরা যদি এই ধরনের একটা প্রযুক্তি শুরু করি, তাহলে কিন্তু শ্রমিক তার শ্রম হারাবে। এই কারণে, এবং অনেকটাই আমাদের আছে যে আমরা নতুন একটা প্রযুক্তিতে সহজে নিতে চাই না, ইত্যাদি ইত্যাদি, বা এটার প্রচারটা, এই জিনিসগুলি হয়তো যথাযথভাবে সেভাবে হয়নি, সেই কারণে আর কি সেটা এইভাবে প্রচার পায়নি। তবে ওই অবস্থাটা কিন্তু এখন এরকম না, কারণ এখন একজন শ্রমিক, কৃষিকাজের জন্য শ্রমিক পাওয়া কিন্তু খুবই কষ্টকর এবং অত্যন্ত ব্যয়বহুল। সেই কারণে আপনি দেখছেন যে কৃষকদের প্রতিনিয়ত একটা তাদের একটা সমস্যার কথা তারা বলে, যেটা যে আমরা যা আমাদের খরচ হয়েছে সেই খরচের মূল্য আমরা পাচ্ছি না, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে ধান উৎপাদন করে সেটা।
তো এই ক্ষতিটা যেটা হচ্ছে এগুলি, অর্থাৎ সে তার উৎপাদন খরচটা যা পড়ে তার চাইতে কম দামে সে তার প্রোডাক্টসটা বিক্রি করে। রাইট। তাহলে এই উৎপাদন খরচটা কমানোর একটা বড় একটা অংশ কিন্তু এই চারা রোপণ করা। আর ধান যেটা আমরা করি, ধান কিন্তু বীজ থেকেও করা যায় এবং চারা রোপণ করেও করা যায়। আর একটা স্প্রাউটেড সিড, যেটা অঙ্কুরিত বীজ, যেটা ড্রাম সিডার শুনেছেন, ড্রাম সিডার ইউজ করে করা যায়। তো এই বিভিন্ন পদ্ধতিতে ধান উৎপাদন করা সম্ভব হলেও বেশিরভাগ ধান, প্রায় আপনার শতকরা 80 থেকে 90% ধানেই কিন্তু এই চারা রোপণ করে এখন আমাদের দেশে করা হয়। আচ্ছা, এবং এইটা বেশিরভাগই ওই শ্রমিক দিয়ে করা হয়। সেই কারণে আমাদের হয়তো আমরা বিস্তারিত পরে আপনার কাছে ফিরে আসবো। জনাব সাহা, আপনার কাছে প্রশ্ন, আপনার প্রতিষ্ঠান এসিআই মোটরস এই ট্রান্সপ্লান্টার বাজারে বিপণন করছে, বাজারজাত করছে। জি জি। এই ক্ষেত্রে আপনারা কবে শুরু করেছেন এবং আপনারা যখন এটা বাজারজাত করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা, মানে সহজে কি বিক্রি হচ্ছে কিনা, সারা কেমন? ধন্যবাদ। মূলত আমি যদি দেখাই যে 9 জুলাই 2009-এ প্রথম আলোতে একটা বিজ্ঞাপন বা একটা ফিচার এসেছিল, যেটাতে লেখা ছিল যে শ্রমিক সংকট। শ্রমিক সংকটটা এই কারণে যে কৃষক তার ধানের চারা রোপণ করতে যাবে, এই মুহূর্তে সে শ্রমিক খুঁজে পাচ্ছে না। শ্রমিকের মূল্য বেশি, প্রায় তার বিঘা প্রতি 400 টাকা খরচ করতে হচ্ছে প্রতি শ্রমিকের জন্য। পাশাপাশি তাকে শ্রমিককে সিডি দেখানো প্লাস অন্যান্য সুযোগ সুবিধা, খাবার দেওয়া, এই ধরনের বিভিন্ন হ্যাসেল তাকে নিতে হচ্ছে। মানে শ্রমিক সংকট ওখানে তৈরি হয়েছে। এরপরে আপনারা সিদ্ধান্ত নিলেন এটা আপনারা বাজারজাত করবেন। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটার একটা সুইটেবল টেকনোলজি বাংলাদেশে ইন্ট্রোডিউস করা উচিত। এবং আমরা সার্চিং করে দেখলাম যে এটা কোরিয়া এবং চায়নাতে এই ধরনের টেকনোলজি আছে। জাপানে কতদিন আগের কথা আপনি বলছেন? কতদিন আগের কথা এটা? এটা 2009 শেষে। একেবারে বিস্তারিত কথা। হ্যাঁ। তো আমরা 2011-র জুনে আমরা আনুষ্ঠানিকভাবে রাইস ট্রান্সপ্লান্টার কোরিয়ার ডেডং কোম্পানি থেকে বাজারজাত করা শুরু করি এবং সেখান থেকে এখন পর্যন্ত এটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা এ পর্যন্ত কতটা এই যন্ত্র বিক্রি করেছেন বাজারে? আমরা বাজারে বিভিন্ন কৃষি প্রতিষ্ঠান এবং নর্মাল ফার্মার লেভেলে প্রায় 50 থেকে 51টা ট্রান্সপ্লান্টার আমরা বিক্রি করতে পেরেছি। পাশাপাশি আমরা যেটা করেছি যে এই যন্ত্রটাকে যাতে ভবিষ্যতে কৃষক চিনতে পারে বা এইটার উপকারিতা কৃষক জানতে পারে, সেজন্য আমরা এটা প্রায় 400 থেকে 450 ডেমনস্ট্রেশন করেছি ফিল্ড লেভেলে। যে ডেমনস্ট্রেশনগুলো থেকে আমরা কৃষককে বোঝাতে চেষ্টা করেছি যে এই যন্ত্রটা তার জন্য কেন দরকার, সেটা থেকে কি উপকারিতা পাবে। এবং আমরা একটা ক্যালকুলেশন করেও দেখেছি যে আমরা যদি এই ট্রান্সপ্লান্টারটা ইন্ট্রোডিউস করতে পারি, কৃষক তার প্রতি কেজি উৎপাদন খরচ 2 টাকা কমাতে পারবে, ধানের উৎপাদন খরচ। যেটা আমরা সমসাময়িকভাবে যে চিন্তা করি যে আমরা ধানের মূল্য পাচ্ছে না কৃষক, আমি যদি এখানে 2 টাকা সেভ করতে পারি তাহলে দেখবো যে তার প্রফিটেবিলিটিটা বাড়বে, তার ধানের প্রতি যে গ্রোয়িংনেসটা এটা বাড়বে। আমরা এই প্রযুক্তি ব্যবহার করলে এই উপকারিতাগুলো পাবো কৃষকের কাছ থেকে, বা কৃষক এই উপকারিতাগুলো পাবে, এটা চিন্তা করি আমরা এটা মার্কেটিং করছি এবং কৃষককে আমরা টেকনিক্যাল সাপোর্ট এবং আফটার সেল সার্ভিস সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি ফিরে আসবো ডক্টর বিশ্বাস, আপনার এই যে ট্রান্সপ্লান্টার আমরা কথা বলছি, এটা এখনো বাইরে থেকে আসছে, এটা এমন কোনো টেকনোলজি যেটা আমাদের দেশে এখানে অ্যাডাপ্ট করা যাবে না? আমরা কি এখানকে তৈরি করা সম্ভব কিনা, আপনার কি মনে হয়? না, বাংলাদেশে তো যে কোনো যন্ত্র তৈরি যদি হোল হার্টেডলি করতে চায় তাহলে এটা খুব সহজেই করা সম্ভব। আর এই যন্ত্রটা আমি যেটা দেখেছি, আমি অবশ্যই আমার একটা প্রজেক্ট ছিল, সাব প্রজেক্ট, বিশ্ব ব্যাংকের অর্থায়নে, এটা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চালানোর জন্য হ্যাকেপে বলে, হ্যাকেপের আওতায় এই যন্ত্রটা আমি কিনেছিলাম। আমার উদ্দেশ্য ছিল মেইনলি যে আমাদের এখানে যে স্টুডেন্টরা যেটা মাস্টার্স করতেছে, গ্রাজুয়েশন করতেছে, স্টুডেন্টদেরকে একটা নতুন একটা যন্ত্রের সাথে আমি পরিচিত করাবো। এবং এটা করাতে গিয়ে আমি যেটা দেখলাম ওখানে যে এটার প্রযুক্তি একেবারেই সিম্পল প্রযুক্তি। সো আমার বিশ্বাস যে বাংলাদেশে যারা এইসব নিয়ে কাজকর্ম করে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, তারা কিন্তু অনেক কৃষি যন্ত্রপাতি কিন্তু এখানে তৈরি করেছে। সো তাদের পক্ষে এটা বানানো তেমন কোনো কঠিন কিছু না। আর এটা করতে গেলে যেটা কেন এটা করবে সেই প্রশ্নটা আসবে যে এখন করবেটা কেন হলো, এটা যেটা শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের কিন্তু ধান উৎপাদন করতে গিয়ে বেশি খরচটা যেটা যাচ্ছে চারা লাগানো, ধান কাটা এবং মাঝের যে ম্যানেজমেন্ট, ফার্টিলাইজার কস্ট বা এই যে কস্টগুলি যেগুলি আসতেছে। তো চারা লাগানোতে যেই খরচটা, সেই খরচটার কিন্তু আমরা প্রায় 20 জন প্রতি হেক্টরে, প্রায় 20 জন শ্রমিক কিন্তু আমরা এখানে সাশ্রয় করতে পারি, যেটা উনি বললেন যে প্রতি কেজিতে আমরা 2 টাকা সাশ্রয় করতে পারি ওখানে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাবার,
ফিরে এসে আমরা কথা বলবো। ইতিমধ্যে আমাদের একজন দর্শক মাসুম উনি জানতে চাচ্ছেন গাজীপুর থেকে ড্রাম সিডার অথবা রাইস ট্রান্সপ্লান্টার কোনটা বেশি উপযোগী। আমরা উত্তরটা শুনবো পরে, সময় হলে একটু বিরতি যাবার ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা কথা বলছি ধানের চারা রোপণ যন্ত্র বা ট্রান্সপ্লান্টার নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস এবং এসিআই মোটরস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক তুষার কান্তি সাহা। জনাব সাহা এবং জনাব বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের একজন দর্শক মাসুমের যে প্রশ্ন ছিল যে রাইস ট্রান্সপ্লান্টার অথবা রাইস সিডার কোনটা বেশি উপকারী। জনাব মাসুমকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। রাইস ট্রান্সপ্লান্টার এবং ড্রাম সিডার, যেটা ড্রাম সিডারে আমরা যে বীজটা বুনবো সেই বীজটা হলো অঙ্কুরিত বীজ। তো যে জমিতে পানি থাকবে সেই জমিতে কিন্তু আমরা সেই অঙ্কুরিত বীজ বুনতে পারবো না। তাহলে আমাদের যে সিজন, যেটা আউট সিজন, আমন সিজন, বড় সিজন, তার মধ্যে আমন সিজনটা যেটা এখন চলছে সেটা তো প্রতিদিনই আমাদের বৃষ্টি হচ্ছে, তো জমিতে পানি সবসময় প্রায় লেগে থাকে। তো এই আমন সিজনে কিন্তু আমরা এই ড্রাম সিডার দিয়ে যদি বুনতে যাই তাহলে সমস্যা করব, কারণ ওখানে এটা সাকসেসফুল করা ডিফিকাল্ট হবে। তবে বড় সিজনে করা যেতে পারে। বড় সিজনে, কারণ ওখানে পানিটা আমরা নিজেরা দিব চাষ করার জন্য, ওই সময়টা তো পানি থাকে না, শীতকালটা যেটা আমাদের সহায়ক কৃষিতে, সেটাতে আমরা করতে পারবো। তবে ওখানে যেটা হবে যে ওই ড্রাইং হওয়ার কারণে ওই সময়টা একটু আগাছার উপদ্রবটা একটু বেশি হবে। যদি ওখানে আমরা আপনার করে দেই, কি বলে হার্বিসাইড বা এই জাতীয় কিছু জিনিস ব্যবহার করে আগেই ছিটিয়ে দিই, তাহলে ওই জাতীয় উপদ্রবগুলি থাকবে না, সেটা আমরা করতে পারবো। ধন্যবাদ ডক্টর বিশ্বাস আপনাকে। জনাব শাহ, আপনার কাছে প্রশ্ন যে আপনারা যে যন্ত্রটা আমদানি করে আনছেন কোরিয়া থেকে, এটা কি কোনো লোকালি কোনো কাস্টমাইজেশন কিছু করতে হয়েছে, কোনো চেঞ্জ করতে হয়েছে? কারণ বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরিয়ার প্রেক্ষাপট হয়তো ভিন্ন, কিছু করতে হয়েছে নাকি? এটা আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা এবং জাপানের যে পারিপার্শ্বিক অবস্থা, মানে আবহাওয়া, জাপান থেকে এটা জাপান এবং কোরিয়া সেম। আমাদের বায়োলজিক্যাল কিছু রিলেশন সিমিলারিটি আছে, যার ফলে আমাদের এটা এখানে এনে খুব বেশি মডিফিকেশন করতে হয়নি। এবং আমরা এটা যেভাবে এনেছি সেভাবে এটা চলছে এবং কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। আপনারা বিভিন্ন কৃষি যন্ত্র যেটা সাধারণত বিপণন করে থাকেন, জি জি, এবং যেটা সাধারণত বাইরে থেকে করে আসেন, আপনাদের কি কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে যে এই জাতীয় গবেষণাগুলো আপনারা বাংলাদেশে করা এবং দেশের লাক্সই প্রযুক্তি ব্যবহার করে এই জাতীয় যন্ত্র উদ্ভাবনের ক্ষেত্রে কোনো পরিকল্পনা বা কোনো কার্যক্রম আপনাদের রয়েছে? জি জি, আমাদের এই ধরনের পরিকল্পনা আছে। আমরা ট্রান্সপ্লান্টার টেকনোলজিটা এখনও বাংলাদেশে ওইভাবে ম্যানুফ্যাকচারিং বা ভবিষ্যতে এটাকে ডেভেলপ করা, এটা ভবিষ্যতে করা যাবে, বাট এই মুহূর্তে এটা করা যাচ্ছে না। বাট আমরা রিসেন্টলি যেটা শুরু করেছি, যেমন ডিজেল ইঞ্জিন বাংলাদেশে প্রতি বছর প্রায় 5 লক্ষ ডিজেল ইঞ্জিন ইম্পোর্ট করতে হয়, ম্যাক্সিমামটাই হয় চায়না থেকে, এবং এটা বাংলাদেশের কৃষির কিন্তু একটা মেজর শক্তির উৎস। তো এটাকে আমরা রিসেন্টলি স্মল আকারে অ্যাসেম্বলিং এবং ম্যানুফ্যাকচারিং শুরু করেছি, যেটা হয়তো আমরা বৃহৎ আকারে যাব। পাশাপাশি আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা ভবিষ্যতে পাওয়ার টিলার এবং ট্রান্সপ্লান্টার ম্যানুফ্যাকচারিংয়ের একটা ওয়ে বের করা যায় কিনা সেটা ফাইন্ড আউট করা এবং R&D করা, এটা আমাদের পরিকল্পনায় আছে। ধন্যবাদ আপনাকে ডক্টর বিশ্বাস। এই যে আমরা বলছি যে ট্রান্সপ্লান্টার ব্যবহার করে ধানের উৎপাদন বাড়ানো সম্ভব, ফলন বাড়ানো সম্ভব, ঠিক কেন, মানে টেকনিক্যাল কারণগুলো কি কেন বাড়বে? কারণটা হলো যেটা, যে আমরা ট্রান্সপ্লান্টার যদি ইউজ করি তাহলে অল্প দিন বয়সের কিন্তু চারা আমরা ওখানে লাগাই। যেমন ধরেন বড় সিজনে যদি আমরা নর্মালি যেটা কৃষক যেটা লাগানো হয়, নর্মাল হাতে যেটা লাগায়, সেখানে বড় সিজনে প্রায় 40 থেকে 45 দিন শুধু বীজতলায় চারাটা থাকে। আর এখানে বড় সিজনের জন্য আমরা বলি 25 থেকে 30 দিন বয়সের চারা। আমন সিজনে এখানে মাত্র 12 বা 15 দিন বয়সের সে চারা লাগায়। চারাটা যদি ওখানে লাগায়, চারার বয়স কিন্তু আসল জমিতে যেখানে লাগানো হবে এখানে একটু সে বেশি সময় পায়। আরেকটা বড় কথা যেটা, সেটা হলো এই আমরা বীজতলা থেকে যখন চারাটা তুলে আনি তখন কিন্তু তার শিকড় কিছু ছিঁড়ে যায়, ওখানে একটা রুট ইনজুরি যেটা হয়। এখানে যেমন বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা নিমাটোড এগুলি এফেক্ট করতে পারে। সাথে সাথে এটা যখন মূল জমিতে গিয়ে যখন আমরা লাগাবো তখন প্রায় 7 থেকে 10 দিনের মতো সময় লেগে যায় ওই মাটির সাথে এই শিকড়গুলি নতুন করে তাকে অ্যাক্লিমেটাইজ করে। বাট এখানে যখন আপনার ট্রান্সপ্লান্টার দিয়ে যখন আমরা করব, ওই চারাটা কিন্তু একটু আপনার
ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ওই মাটিটা যেটা নিচে দেই সেই মাটিটা সহই কিন্তু রোলিং করে সেটা নিয়ে আমরা বসিয়ে দিচ্ছি। আর যন্ত্র ওখান থেকে জাস্ট তার ফিঙ্গারের মতো, যেমন কৃষক যেরকম লাগাচ্ছে এরকম এসে ওখান থেকে জাস্ট কেটে কেটে টেনে টেনে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি। তো এই ইনিশিয়াল যে শকটা, সেই শকটা কিন্তু তার ওখানে হচ্ছে না। এই কারণেই তার কিন্তু ফলন ওখানে। গবেষণায় কতখানি গবেষণা বাংলাদেশে ইরিলিভেন্ট একেবারে আমাদের এনাফ স্টাডি আমাদের হাতে নাই, তবু ওখানে বলা হচ্ছে যে অন এন এভারেজ 5 to 20% ফলন বাড়ছে। তবে আমি যেটা এই বছর করেছি, আমার এখানে একজন মাস্টার স্টুডেন্টকে দিয়ে আমি এটা আমাদের কনভেনশনাল যে সিস্টেমে আমরা লাগাই সেটা এবং রেসিডেন্স প্ল্যান্টার দিয়ে লাগানো যেটা, সেটার একটা গবেষণা আমরা ওখানে সেট করেছি। এইটা যদি শেষ হয় তখন আমরা হয়তো ওই রকম তথ্য নির্ভর কিছু আপনাদের দিতে পারবো, ডাটা যে এটা কতটা লাভ। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব সাহা, আপনার কাছে প্রশ্ন যে আপনারা যে যন্ত্রটা এখন বিপণন করছেন বাজারে, এটার আপনি বলেছিলেন যে আফটার সেলস সার্ভিসটা আপনারা দিচ্ছেন নষ্ট হওয়ার ক্ষেত্রে। আমরা দেখলাম যে এটার দামটা বেশ বেশ অনেক ইন্ডিভিজুয়াল কৃষকের পক্ষে কেনা সম্ভব নয়। যে কিস্তির কথা বলা হচ্ছে, কৃষকরা সাধারণত কোনো লোন পায় না বাংলাদেশে এই জাতীয় কিনতে হলে। তো এই জাতীয় যখন কৃষকরা যদি লোন পেতে চায় এবং তারা যদি এটা কিস্তির মাধ্যমে দিতে চায়, এই জাতীয় কোনো কোনো পরামর্শ আপনারা দিয়ে থাকেন কিনা আপনাদের প্রতিষ্ঠান থেকে এটা কেনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি বাংলাদেশে যেটা সমস্যা হচ্ছে, কৃষি ক্ষেত্রে কোনো ব্যাংক ওইভাবে এখনো ফাইন্যান্সিং করতে এগিয়ে আসে নাই, বাট আমরা ফাইন্যান্সিং করছি। কৃষি লোন তো দেওয়া হচ্ছে, কিন্তু এই আধুনিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কতটা ব্যবহৃত হয় আমি জানি না, এটাই আমি জানতে চাই। সেটাই, যন্ত্রপাতির ক্ষেত্রে এটা খুবই কম, পরিমাণে খুবই কম, যেটা অনেক কৃষকই পায় না। আমরা নিজেরা ফাইন্যান্সিং করছি। আপনারা নিজেরাই ফাইন্যান্স করছেন? কিভাবে সেটা? এটা ফাইন্যান্সিংটা করি আমরা, যেমন 30% প্রাথমিক অবস্থায় আমরা একটা ডাউন পেমেন্ট কৃষকের কাছে নিই। আমাদের ট্রান্সপ্লান্টের দাম যেখানে 3.5 লক্ষ টাকা, 30% হয়তো 1 লাখ টাকায় সে একটা যন্ত্র পেয়ে যাচ্ছে। বাকিটা সে 1 বছর একটা কিস্তিতে পরিশোধ করতে পারে, 1 বছরের 12টা মাসিক কিস্তিতে সে এটা পরিশোধ করতে পারে। তো এই ফেসিলিটিসটা পেলে সে এটা করতে পারে, মানে খুব ইজিলি সে এটা কিনতে পারে। আরেকটা যেটা হয়েছে, আমরা কৃষককে তখনই এটা রিকমেন্ড করি যে কৃষক এটা তার নিজের জমি পাশাপাশি অন্য জমিতেও এটা কাজে লাগাবে, ভাড়া হিসেবে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজে লাগাবে, তাদেরকে আমরা চুজ করি যে এই মেশিনটা দেওয়ার জন্য। কারণ হচ্ছে সে এটা কমার্শিয়াল আমাদের কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন, মামুন এবং উনি আরেকজন হচ্ছেন লুকমান। উনি জানতে চাচ্ছেন, দুজনেই জানতে চাচ্ছেন যে এটা এই যন্ত্র কোথায় পাওয়া যাবে। জনাব শাহ, আমাদের সারা বাংলাদেশে 8টা ওন সেল সেন্টার রয়েছে, যেটার সিচুয়েশন হচ্ছে গাজীপুরে একটা আছে, দিনাজপুর, বগুড়া, সিলেট, কুমিল্লা এবং রংপুর রয়েছে। এই 8টা সেল সার্ভিস সেন্টারে আমাদের এই মেশিনগুলো অ্যাভেলেবল আছে। এছাড়াও বাংলাদেশে আমাদের 200-র মতো ডিলার রয়েছে, এই ডিলারদের কাছেও এটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, পাশাপাশি আমাদের বিভিন্ন লিফলেট এবং বিভিন্ন ইয়েতে আমরা আমাদের হট নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করলেও কেউ ইজিলি আমাদের অ্যাক্সেস করতে পারে। আপনাদের প্রতিষ্ঠান ছাড়াও, এসিআই ছাড়াও আর কোথাও এখানে কি সম্ভব কিনা এই যন্ত্র পাওয়া? যন্ত্রটা যেহেতু বাংলাদেশে নতুন, তো এখন তো বাংলাদেশে এটা আনছে এসিআই, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে এটার যখন সুবিধাটা পাবে, সুবিধা পেলে কিন্তু এই ধরনের আরো অনেক প্রতিষ্ঠান হয়তো এগুলি আনতে শুরু করবে। আর এই সুবিধাটা পাওয়ার জন্য যেটা দরকার আমাদের, আপনি দেখেন এখন কিন্তু লাঙ্গল দিয়ে কৃষক কিন্তু জমি চাষ করে না, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে। ডিপ টিউবওয়েল দিয়ে এখন প্রায় কোন কৃষকের তো ইন্ডিভিজুয়াল খুব কম কৃষকের ডিপ টিউবওয়েল আছে, কিন্তু বড় সিজনের যে চাষটা হয় ধানটা পুরোটাই ডিপ টিউবওয়েল। এই ধরনের যদি কোঅপারেটিভ অথবা এই ধরনের যদি প্রচারটা এইভাবে পায়, তাহলে এটা বিস্তার আসলে বাড়বে এবং করা সম্ভব। এটার মাধ্যমেই আপনার যেটা কৃষিতে তার উৎপাদিত যে পণ্য, সেই পণ্যের সে ন্যায্য মূল্য। ধন্যবাদ ডক্টর বিশ্বাস, ধন্যবাদ জনাব শাহ, আপনাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমার সময় স্বল্প জন্য শেষ করতে হচ্ছে এখানে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।